ইঞ্জিনিয়ারিং প্রবলেমের এইদিকে দেখেন, তো এক্সাম্পলস অন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস এন্ড অ্যাক্টিভিটিস ইন সিএসসি, এই স্লাইডটা হচ্ছে যে আপনার সালেকুল ইসলাম স্যার আর নোভা ম্যাডাম, আপনারা দুইজনই চিনে থাকবেন, দুইজনকে চিনে থাকবেন হয়তো বা, একজন হচ্ছে ইআইইউ এর আর নোভা ম্যাডাম হচ্ছে এনএসইউ এর, ঠিক আছে। তো ওনারা আর কি বেসিক্যালি এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম কোনগুলা, আমরা ক্যাপস্টোন প্রজেক্টে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এইটা বেসিক্যালি ওনারা ফার্স্ট হচ্ছে আনছিলেন এবং আমাদেরকে এই স্লাইডটা প্রোভাইড করছিলেন। তো এইখানে দেখেন, এইখানে আর কি অনেক কিছু লেখা আছে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সম্পর্কে। তো এইখানে হচ্ছে যে সিওপিও কিরকম থাকতে পারে এই ইয়াগুলোর ক্ষেত্রে। এখন এই জায়গায় আমাদের একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই যে একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হইতে গেলে একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার নলেজ প্রোফাইল লাগবে, এই যে অনেকগুলা কে লাগবে, এই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার অনেকগুলা কি লাগবে, কে। কে এর মধ্যে কি কি আছে, কে 1 থেকে কে 8 পর্যন্ত আছে। সবাই কি বুঝতে পারতেছেন? আমার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এইটাকে অ্যাড্রেস করতে গেলে কোনো একটা প্রজেক্টের থ্রুতে আমার হচ্ছে এই 8টা জিনিস মেনটেন করতে হবে, কে 1 থেকে কে 8 পর্যন্ত। কে 1 আমার কি আছে, ন্যাচারাল সায়েন্সেস। কে 2 আমার কি আছে, ম্যাথমেটিক্স। কে 3 তে আমার কি আছে, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। কে 4 এ আমার কি আছে, স্পেশালাইজড নলেজ। কে 5 এ আমার কি আছে, ইঞ্জিনিয়ারিং ডিজাইন। কে 6 এ আমার কি আছে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। কে 7 এ কি আছে, কম্প্রিহেনশন। কে 8 এ আমার কি আছে, রিসার্চ লিটারেচার। এখন প্রত্যেকটা কে সম্পর্কে হচ্ছে আমার বর্ণনা দেওয়া আছে, সবাই কি বুঝতে পারতেছি? এই প্রত্যেকটা কে দিয়ে কোনটা কখন কি ইয়া করে এই জিনিসগুলা হচ্ছে আমার বলা আছে। আচ্ছা, এইদিকে দেখেন আরেকটা জিনিস আছে হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। এইদিকে হচ্ছে আমার অনেকগুলা উই মানে বেসিক্যালি হচ্ছে আমার অনেকগুলা, এই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এইটাকে হচ্ছে পি দিয়ে অ্যাসাইন করা থাকে। এই অনেকগুলা পি এর জন্য বেসিক্যালি হচ্ছে আমার এই কে গুলা অ্যাসাইন করা থাকে। আমি যদি আরো সোজা করে বলি, আমার এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে এই যে উই এক্সপ্লোর হাউ আ ফিউ পিস আর অ্যাড্রেস থ্রু দিস প্রজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনেন যে আমার হচ্ছে অনেকগুলা পি থাকবে। পি মানে হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম থাকবে, P1, P2, P3, P4, P5, P6, P7, P8 এরকম করে করে থাকে আর কি, যে P1 থেকে P7 পর্যন্ত থাকে। এই P1 কে ইয়া করার জন্য, এই P1 কে অ্যাক্সেস করার জন্য বা অ্যাসেস করার জন্য আমার অনেকগুলা কে থাকে, K1, K2, K3, K4, K5, K6, K7, K8। এই সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছে? আমি আরেকবার বলি যে আপনার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এইটাকে অ্যাড্রেস করার জন্য আমার অনেকগুলা পি থাকবে। পি মানে কি, P1 থেকে P7 পর্যন্ত থাকবে। সবাই এতটুকু বুঝছি? আর এই P1টাকে, শুধু P1টাকে অ্যাড্রেস করার জন্য আমার অনেকগুলা কে থাকে, K1 থেকে K8 পর্যন্ত থাকে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে এই জিনিসগুলান, এইটা হচ্ছে যে এখন আমার প্রত্যেকটা পি এর বর্ণনা আমি আগে দিব, পরবর্তীতে আমি হচ্ছে প্রত্যেকটা কে এর বর্ণনা দিব আর কি। হ্যাঁ, প্রথমে দেখেন আপনার কি বলছেন, ডেপথ অফ নলেজ। এই যে প্রথম P1টা কি বলছে, একটু মনোযোগ দিয়ে দেখেন, ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড বলতে কি বুঝাচ্ছে, যে মনে করেন আপনি একটা প্রজেক্ট চুজ করছেন, ওই প্রজেক্টের ডেপথ অফ নলেজ আছে কিনা, মানে নলেজের ডেপথ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারতেছেন কিনা। এই আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? ধরেন ধরেন আপনি একটা প্রজেক্ট চুজ করলেন, মনে করেন আমি এটাই বলতেছি যে ধরেন আপনি একটা প্রজেক্ট চুজ করলেন যে আপনি মনে করেন একটা নাম্বার শর্ট করবেন, মানে আপনি বলতেছেন যে স্যার এইটাই আমার ক্যাপস্টোন প্রজেক্ট। কি ক্যাপস্টোন প্রজেক্ট? যে ওইটার মধ্যে আপনি কি করবেন, যে মনে করেন 10টা নাম্বার দেওয়া আছে, 10টা নাম্বার আপনি শর্ট করবেন। এখন এই যে 10টা নাম্বার শর্ট করবেন, এইটার মধ্যে আপনার ডেপথ অফ নলেজ আছে কিনা, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ডেপথ অফ নলেজ বলতে কি, যে নাম্বার শর্টিং এর তো অনেকগুলা টেকনিক আছে, এখন আপনি যদি এক্সিস্টিং টেকনিক গুলা ইউজ করেন তাহলে কিন্তু আমার এটা ক্যাপস্টোন প্রজেক্ট আমি এটা বলতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আপনি দেখেন ওই
ইয়াটাকে ওই সর্টিং করার জন্য আপনি যদি নিজে নতুন একটা অ্যালগোরিদম ডেভেলপ করেন, ইয়েস দ্যাট উইল বি দ্য ডেপথ অফ নলেজ। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? যে এইদিকে দেখেন, এই ডেপথ অফ নলেজটা আমরা অনেকগুলা কে দিয়ে ফিল আপ করতে পারি। অনেকগুলা কে দিয়ে ফিল আপ করতে পারি কিরকম? এই যে দেখেন K1 ন্যাচারাল সায়েন্সেস, K1 দিয়ে কি বুঝাচ্ছে? ন্যাচারাল সায়েন্সেস বুঝাচ্ছে। এখন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, সাপোজ কেউ মনে করেন যে কোনো একটা ডিজিজ নিয়ে রিসার্চ করতেছেন, ন্যাচারাল সায়েন্সেস বলতে কি বুঝাচ্ছে? কোনো একটা ডিজিজ নিয়ে কেউ মনে করেন কোনো একটা রিসার্চ করতেছেন। ডিজিজ বলতে কি বুঝায়? ধরেন আমি ধরলাম যে হেপাটাইটিস সি নিয়ে আপনি হচ্ছে হেপাটাইটিস সি প্রেডিক্ট করতেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো মনে করেন আপনারা হচ্ছে হেপাটাইটিস সি প্রেডিক্ট করতেছেন। তো ওই হেপাটাইটিস সি প্রেডিক্ট করার জন্য আপনাকে আগে যে জানা লাগবে যে কয় প্রকারের হেপাটাইটিস সি ভাইরাস আছে, বা কোন কোন ভাইরাস গুলা মনে করেন কোন কোন জিনিসপত্রগুলো আক্রমণ করলে, বা কোন কোন ইয়াগুলা থাকলে, কোন কোন মনে করেন রক্তের মধ্যে কোন কোন জিনিসপত্রগুলোর উপাদান বেশি থাকলে বা ইয়া থাকলে হেপাটাইটিস সি হইতে পারে, কয় টাইপের হেপাটাইটিস সি ভাইরাস আছে। তারপরে হচ্ছে এই যে ধরেন এই সকল নলেজ গুলা যে আপনার জানা লাগতেছে, এই প্রত্যেকটাই হচ্ছে আপনার কি ন্যাচারাল সায়েন্সেস বা বায়োলজিক্যাল নলেজ কিন্তু আপনার হচ্ছে লাগতেছে। এই সবাই কি বুঝতে পারতেছেন? অথবা আপনি মনে করেন এমন একটা ইয়া বানাইলেন, এমন একটা প্রজেক্ট করতেছেন যে সাপোজ মনে করেন ডার্ক ম্যাটার নিয়ে প্রজেক্ট করতেছেন। ডার্ক ম্যাটার মানে কি? যে মনে করেন আমাদের এই মহাকাশে অনেক অনেক ক্ষুদ্র 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 কণা রয়েছে, বুঝতে পারছেন, যেগুলা কিনা ব্যাখ্যা আমাদের মানে ওই আজ পর্যন্ত জানা নাই, বা ওই ডার্ক অবজেক্ট গুলা থেকে আমাদের কাছে যদি কোনো ধরনের কোনো ইয়া আসে, মানে ওই যে রোদ কি বলে ওইটাকে, রে আসে পৃথিবীতে, তাইলে ওইখান থেকে অনেক ক্ষতি হইতে পারে। তো আপনি ওই রে গুলাকে ডিটেক্ট করতে চাচ্ছেন ডার্ক ম্যাটার থেকে। এই যে ডার্ক ম্যাটার কি জিনিস, এই সকল জিনিসপত্রগুলোর জন্য আপনার ফিজিক্সের নলেজ দরকার। তো দিস ইজ ন্যাচারাল সায়েন্সেস। আমি কি বুঝাইতে পারছি? কারো কি জি বুঝতে স্যার। কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন আপনি মনে করেন একটা প্রজেক্ট চুজ করলেন, সাপোজ আমি এটাই বললাম যে মনে করেন আপনি যে কোনো একটা প্রজেক্ট চুজ করলেন, ওই প্রজেক্টের মধ্যে ওই প্রজেক্টের মধ্যে মনে করেন এরকম ন্যাচারাল সায়েন্সেস কিছু আছে। তার মানে আপনার ডেপথ অফ নলেজে K1টা অ্যাচিভ করতেছে ওই প্রজেক্ট দিয়ে। আপনার ডেপথ অফ নলেজের মধ্যে K1টা অ্যাচিভ করা যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এরপরে দেখেন, আপনি মনে করেন এই যে K2 মানে কি? ম্যাথমেটিক্স। আচ্ছা, ম্যাথমেটিক্স বলতে কি বুঝাচ্ছে? ধরেন আপনি আপনার প্রজেক্টের মধ্যে কোনো এমএল এর মডেল বা মেশিন লার্নিং এর মডেল চালাচ্ছেন। এখন ওই মেশিন লার্নিং এর মডেলটা চালানোর জন্য আপনার হচ্ছে কি ওই মেশিন লার্নিং মডেলের এগেইনস্টে দেখবেন যে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ফাংশন আছে না, অ্যাক্টিভেশন ফাংশন গুলো আপনি দেখবেন যে বিভিন্ন ট্যান ফাংশন থাকে, রেলু ফাংশন থাকে। তো ওই যে ওইগুলোর মধ্যে যে ম্যাথমেটিক্সটা আছে, দ্যাট মিনস আপনি আপনার প্রজেক্টের থ্রুতে ওই ম্যাথমেটিক্স গুলা অ্যাচিভ করতেছেন। এই সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? ক্লিয়ার সবাই? ম্যাথমেটিক্সটা কি জিনিস, যে ম্যাথমেটিক্স বলতে কি বুঝাচ্ছে? ম্যাথমেটিক্স বলতে বুঝাচ্ছে যে মনে করেন আপনি আপনার প্রজেক্টটা করার সময়, আপনি যে প্রজেক্টটা করতেছেন এই প্রজেক্টটা করার সময় আপনি হচ্ছে ধরেন ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে করতেছেন। সাপোজ আমরা হচ্ছে যে অনেক সময় কি করি, একটা সিমিলারিটি ম্যাট্রিক্স জেনারেট করি, কি ইউজ করে? গজিয়ান সিমিলারিটি ইউজ করে, অথবা মনে করেন অন্য কোনো সিমিলারিটি ম্যাট্রিক্স ইউজ করে আমরা কোনো একটা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স জেনারেট করা লাগতেছে, হয়তোবা আমাদের প্রজেক্টের বা রিসার্চের খাতিরে। তখন কি বলবেন? তখন আপনি বলবেন যে আমার প্রজেক্টে এই এমুক জায়গায় হচ্ছে এই ম্যাথমেটিক্স এর দরকার পড়তেছে, বা আমি হচ্ছে ধরেন গজিয়ান ল্যাপ্লাস ফর্মুলা দরকার পড়তেছে টু ক্রিয়েট আ সিমিলারিটি ম্যাট্রিক্স। তো এই জন্য হচ্ছে আমার এই প্রজেক্টে ম্যাথমেটিক্স এর প্রয়োজন আছে, বা ম্যাথমেটিক্সটা আমার এর প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে। সো দ্যাটস ওয়াই উই অ্যাচিভ K2। এই সবাই কি বুঝতে পারছেন K2টা আমরা কিভাবে ইয়া করতে পারি? এরপরে K3 ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস মানে কি? মনে করেন আপনি আপনার একটা এমএল এর প্রজেক্ট নিছেন, বা মেশিন লার্নিং এর প্রজেক্ট নিছেন, বা ডিপ লার্নিং এর প্রজেক্ট নিছেন। ওইটার মধ্যে হচ্ছে কি K3টা কি হবে? ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস মানে কি? মানে হচ্ছে আপনি মানে এইটার জন্য বেসিক ইঞ্জিনিয়ারিং যে নলেজ গুলা দরকার, ওই নলেজ গুলা আপনার আছে কিনা। আমি কি বুঝাইতে পারছি? ধরেন বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ বলতে কি বুঝাচ্ছে?
যে মনে করেন আপনি হচ্ছে মনে করেন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বলতে বোঝাচ্ছে যে মনে করেন আপনার হচ্ছে ওই রকম আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমার কোনো কোশ্চেন আছে কি, মানে যে স্যার বুঝতেছি না বা এরকম কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমি আপনাদের একটা প্রপোজালের এই যে মনে করেন ইয়াগুলা কিভাবে অ্যাড্রেস করে কোন একটা প্রপোজালের ইয়াটা আমি দেখাবো। দেখাইলে এই যে মনে করেন যেই জিনিসগুলো এখন বলতেছি ওই জিনিসগুলোর সাথে আরেকটু বেশি করে হচ্ছে রিলেট করতে পারবেন। এই যে দেখেন আমি সাপোজ আগে একটু দেখাই যে কিরকম টাইপের প্রপোজাল গুলো আমি দেখাবো। এই যে এটা একটা প্রপোজাল লেখার ফরম্যাট আর কি। হ্যাঁ, আমাদের এই যে K1 অ্যাচিভ করে কিনা, K2 K3 K4 এই যে এই জিনিসগুলা অ্যাচিভ করে কিনা, ঠিক আছে? তো এই 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 জিনিসগুলো আর কি বেসিক্যালি আপনার মানে এরকম করে দেখাইতে পারেন বা অথবা আপনাদের এরকম করে দেখাইতে হবে আর কি। এটা একটা প্রজেক্ট প্রপোজালের ফরম্যাট। এইটা একটা প্রজেক্ট প্রপোজালের ফরম্যাট। মানে এখন আচ্ছা, তো এইদিকে দেখেন আমরা এইগুলা ইয়া করে দেখাবো আর কি। সবই সবই মানে এই জিনিসগুলা বোঝানোর পরে ওই যে কে বা পি গুলা কিভাবে অ্যাচিভ করতেছে বা কিভাবে লিখতেছে এইটা হচ্ছে আমরা দেখাবো। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম K3 ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস আমরা একটা প্রজেক্টের থ্রুতে কখন অ্যাচিভ করব। ধরেন আপনি এমএল এর কোনো প্রজেক্ট করতেছেন বা মেশিন লার্নিং এর কোনো প্রজেক্ট করতেছেন, তার মানে বা আপনি মনে করেন কোনো একটা ইমেজ থেকে কোনো কিছু প্রেডিক্ট করবেন। ধরেন আপনি হচ্ছে কোনো একটা ডিজিজ প্রেডিক্ট করবেন। ধরেন আপনি এই কি বলে যে স্ট্রোক স্ট্রোক না, তো এই যে বুকের এক্সরে থেকে নিয়ে আপনি মনে করেন কারো ক্যান্সার আছে কিনা, ব্রঙ্কাইটিস ক্যান্সার আছে কিনা আপনি এটা প্রেডিক্ট করবেন। হ্যাঁ, এক্সরে ইমেজ থেকে, বা কোভিড আছে কিনা। তো এই যে ইমেজ থেকে আপনি কোনো একটা কিছু অ্যানালাইসিস করে প্রেডিক্ট করবেন, তার মানে এইটার ফান্ডামেন্টাল নলেজটা আপনার লাগবে। এটার ফান্ডামেন্টাল নলেজটা কি, যে ইমেজ অ্যানালাইসিস আপনি করতে পারেন কিনা। ঠিক আছে, নর্মাল একটা ইমেজ অ্যানালাইসিস যে আপনি যে ওইটা থেকে আপনি প্রেডিক্ট করবেন, তার আগে তো ওই ইমেজটা কিভাবে অ্যানালাইসিস করে এই জিনিসটা আপনাকে আগে জানা লাগবে। এই নলেজটুকুনি আপনার আছে কিনা, সবাই কি বুঝতে পারতেছেন? কারো কি কোনো কনফিউশন আছে? তো এই যে এই নলেজগুলা আমাদের হচ্ছে থাকা লাগবে। এরপরের পরের পয়েন্টটা দেখেন কি, স্পেশালাইজড নলেজ। স্পেশালাইজড নলেজটা কি? স্পেশালাইজড নলেজটা হচ্ছে এই যে মনে করেন আমাদের যে ওই আমরা ধরেন ডিফারেন্ট কোন একটা ইয়াতে আপনি একটা ধরেন ডিফারেন্ট টপিক বলতে কি, যে আপনি মনে করেন এই যে ধরেন কোভিড আছে কিনা এক্সরে ইমেজ থেকে, এইটার জন্য আপনি কি করেন যে বিভিন্ন স্পেশালাইজড নলেজ লাগবে না আমাদের। মনে করেন আপনি এটা দেখে বুঝতেছেন যে আপনি এটার মধ্যে ডিপ লার্নিং অ্যাপ্লাই করতে হবে। ডিপ লার্নিং একটা হচ্ছে স্পেশালাইজড নলেজ, ঠিক আছে? আপনি মনে করেন ডিপ লার্নিং এর মধ্যে আপনি আবার দেখতেছেন যে ট্রান্সফর্মার বেসড লার্নিং আপনি এটার মধ্যে অ্যাপ্লাই করতে চান। হ্যাঁ, আপনার প্রজেক্টের মধ্যে আপনি ট্রান্সফর্মার বেসড লার্নিং অ্যাপ্লাই করে আপনি হচ্ছে প্রেডিক্ট করতে চান ওয়েদার কোভিড প্রেজেন্টস ইন ইওর ডেটা সেট অর নট, অর ওয়েদার কোভিড প্রেজেন্টস ইন ইওর ইমেজ অর নট। তো ট্রান্সফর্মার বেসড লার্নিং এর মধ্যে আবার কি আছে, ভিশন ট্রান্সফর্মার আছে, মোবাইল ট্রান্সফর্মার আছে। তো এই যে এই নলেজ গুলা যদি আপনার প্রজেক্টে দরকার পড়ে, দিজ আর দা স্পেশালাইজড নলেজ। সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? ক্লিয়ার সবাই? না স্যার। আচ্ছা, এরপরে দেখেন K5 মানে কি, ইঞ্জিনিয়ারিং ডিজাইন। ইঞ্জিনিয়ারিং ডিজাইন বলতে কি বোঝায়, মনে করেন আপনি যখন আপনার প্রজেক্টটা, এটা সবারই থাকবে ইঞ্জিনিয়ারিং ডিজাইন, যে আপনি ডাটা কালেক্ট থেকে শুরু করে আপনার পুরো প্রজেক্টটা কমপ্লিট করা পর্যন্ত একটা ওয়ে আছে না, মানে একটা মেথড আছে না, যে আপনি কোন ওয়েতে পুরো কাজটা কমপ্লিট করবেন। এইটা একটা ফিগারের মাধ্যমে ফুটায় তোলা, এইটাকে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং ডিজাইন। যে আপনি হচ্ছে ইনিশিয়ালি কি করবেন, সাপোজ আমি যদি ধরি ডেটা কালেক্ট করবেন, তারপরে আপনি কি করবেন, ডেটা প্রি প্রসেস করবেন, তারপরে আপনি কি করবেন, ট্রেন টেস্টে স্প্লিট করবেন, তারপরে আপনি কি করবেন, মনে করেন ডিফারেন্ট মডেলগুলো ইমপ্লিমেন্ট করবেন, তারপরে আপনি কি করবেন, ইভালুয়েশন করবেন, তারপরে কি করবেন, হাইপার প্যারামিটার টিউনিং করতে পারেন, তারপরে আপনি কি করবেন, মনে করেন এক্সপ্লেনেবল এআই অ্যাপ্লাই করতে পারেন।
তো তারপরে আপনি কি করবেন, এই যে যে মডেলটা বানাইছেন ওইটা হয়তো বা কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারে আপনি ইমপ্লিমেন্ট করবেন। তো এই যে যেই প্র্যাকটিসটা, এই পুরা ফুলটা আমরা হচ্ছে একটা ডিজাইন করি, ঠিক আছে? তো এই যে যেই ডিজাইনটা, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন। সবাই কি বুঝতে পারছি আমরা? কারো কি কোনো কনফিউশন আছে যে মানে প্রথম থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাজের যে ফ্লোটা, আমাদের একটা ফ্লো থাকে বা একটা প্ল্যান থাকে, আমরা পুরো কাজটা কিভাবে কমপ্লিট করব, এইটার জন্য ডিফারেন্ট ডায়াগ্রাম থাকে বা ইয়া থাকে, এইটাকে বলা হয়ে থাকে কি ইঞ্জিনিয়ারিং ডিজাইন। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা, তো এরপরে দেখেন আমরা K6 এটার মধ্যে আছে কি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা কি, যে মনে করেন আমরা যেই একটা মিনিট একটু হোল্ড করেন, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, হ্যাঁ। আচ্ছা, একটু সবাই শুনেন, আমরা যেটা পড়াচ্ছিলাম এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস মানে কি, যে মনে করেন আপনি যে প্রজেক্টটা করতেছেন এটার জন্য কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু ইয়া করার দরকার আছে কিনা, প্র্যাকটিক্যাল কোনো কাজের দরকার আছে কিনা বা স্কিলের দরকার আছে কিনা। প্র্যাকটিক্যাল স্কিল বলতে কি বুঝাচ্ছে? প্র্যাকটিক্যাল স্কিল, ধরেন আপনি আইওটি রিলেটেড কোনো প্রজেক্ট করতেছেন, এই আমার কথা সবাই বুঝতে পারতেছেন? ধরেন আপনি আইওটি রিলেটেড কোনো প্রজেক্ট করতেছেন, আইওটি রিলেটেড প্রজেক্টে আপনি মনে করেন সেন্সর নিয়ে কোনো কাজ করতেছেন, দ্যাট মিনস ইউ নিড প্র্যাকটিক্যাল স্কিলস টু ডু দ্যাট জব। অথবা আপনি মনে করেন কি করতেছেন, আপনি মনে করেন কোন একটা ডেটা সেটের লেবেলিং করতেছেন নিজে নিজে, ঠিক আছে? ডেটা সেটের লেবেলিং করতেছেন নিজে নিজে মানে কিরকম হইতে পারে, ধরেন আপনি ব্রেইনের ইমেজের সেগমেন্টেশন করতেছেন, তো ওই ব্রেইনের ইমেজের যে আপনি সেগমেন্টেশন করতেছেন আলাদা আলাদা করে, ওই রিলেটেড আপনার প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা, এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। যদি আপনার প্রজেক্টে এইরকম কোনো কিছু থেকে থাকে, তার মানে আপনার প্রজেক্ট দিয়ে এই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অ্যাচিভ করা পসিবল। এরপরে দেখেন K7 কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কি বুঝাচ্ছে, যে আপনার ডেটা সেট কি লেবেলড না আনলেবেলড, এবং লেবেলিং করা থাকলে ওই লেভেলটা আপনি কিভাবে করবেন, এইটাই হচ্ছে কম্প্রিহেনশন। K8 মানে কি বুঝাচ্ছে, রিসার্চ লিটারেচার। এটা সবগুলোর মধ্যেই থাকবে। রিসার্চ লিটারেচার মানে কি, আপনার কাজের মতো, আপনার প্রজেক্টের কাজের মতো এক্সিস্টিং যেই কাজগুলা আছে, এক্সিস্টিং যে ইয়াগুলা আছে, ওইগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে রিসার্চ লিটারেচার। সবাই কি বুঝতে পারছি আমরা? মানে রিসার্চ লিটারেচার বলতে কি বুঝাচ্ছে, আপনাদের প্রজেক্টের কাজের মতো এক্সিস্টিং যে কাজগুলা আছে ওইগুলাকে আমরা মানে এক্সিস্টিং যে কাজগুলো আছে ওইগুলা নিয়ে যে ইয়াগুলা করা হয় ওইটাকে বলা হয়ে থাকে হচ্ছে রিসার্চ লিটারেচার। সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন আমি K1 থেকে যে K8 পর্যন্ত বললাম, এইটা কিন্তু এই ডেপথ অফ নলেজকে ইয়া করে। ধরেন এই মানে আমি যদি আপনাদের আরো একটু ইজিয়ার এক্সাম্পল দিয়ে বুঝাই বা সহজ এক্সাম্পল দিয়ে বলতে চাই, ধরেন P1 হচ্ছে প্যারেন্ট, ওর K1 থেকে K8 পর্যন্ত হচ্ছে চাইল্ড হইতে পারে, ঠিক আছে? এখন এই P1টা অ্যাচিভ করতে গেলে আপনার এমন না যে K1 থেকে K8 পর্যন্ত সবগুলাই আপনার প্রজেক্টে থাকতে হবে। ধরেন আপনার এখানে 5টা আছে, আপনার প্রজেক্টে ন্যাচারাল সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস আছে, স্পেশালাইজড নলেজ আছে, আর রিসার্চ লিটারেচার আছে, এই 5টা থাকতে পারে। অথবা কারো প্রজেক্টে এই 8টাই থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আপনি মনে করেন এই ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে এই 8টার যে কোনো মনে করেন সবগুলাই থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, এটা এক একজনের প্রজেক্ট ওয়াইজ ভ্যারি করবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু কিন্তু আপনি মনে করেন যখন লিখবেন, লিখার সময় মনে করেন P1 আপনি বললেন যে ডেপথ অফ নলেজ,
আমার প্রজেক্টে K1 K2 K3 K6 K8 আছে, খালি এতটুকু লিখে রাখলেন, তাইলে কিন্তু হবে না। আপনার প্রজেক্টে ন্যাচারাল সায়েন্সটা কিভাবে আছে, আপনার প্রজেক্টে বা থিসিসে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসটা কোন জায়গায় লাগতেছে, আপনার প্রজেক্টে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা কোন জায়গায় ইউজ হচ্ছে, এই রকম করে নিজের প্রজেক্টের সাপেক্ষে মিলায় লিখতে হবে। এই যে দেখেন, আমি যদি একটা এক্সাম্পল দেই, এই যে মনে করেন, এই যে দেখেন ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড দেখা যাচ্ছে, জি স্যার। এইটা হচ্ছে একটা প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের নাম হচ্ছে ধরেন ভাস্কুলার ডিমেনশিয়া আর কি, ট্রান্সফর্মার বেসড, ওরা এমআরআই বেসড ক্লাসিফিকেশন করতেছে ভাস্কুলার ডিমেনশিয়ার জন্য। তো এই যে দেখেন ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, ঠিক আছে। তো এই যে ন্যাচারাল সায়েন্স, এই যে দেখেন ন্যাচারাল সায়েন্সটা ওদের প্রজেক্টে লাগতেছে, যে কেন লাগতেছে, দিস প্রজেক্ট ইউজেস এমআরআই ব্রেন ইমেজেস সো দ্য রিসার্চার নিডস টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান ব্রেন অ্যানাটমি। দেখছেন, মানে ওদের প্রজেক্টে কোন জায়গায় হচ্ছে ন্যাচারাল সায়েন্সটা লাগতেছে এইটা স্পেসিফিক করে উল্লেখ করতেছে। অ্যাডিশনালি এই যে বেসিক নলেজ অফ এমআরআই ফিজিক্স ইজ এসেনশিয়াল, মানে ফিজিক্সের নলেজ লাগতেছে, ব্রেন অ্যানাটমির নলেজ লাগতেছে। এই সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, জি স্যার। এরপর দেখেন এই যে ম্যাথমেটিক্স, এই প্রজেক্টে ম্যাথমেটিক্সটা কোন জায়গায় লাগতেছে, যে দিস প্রজেক্ট ইনভলভস ট্রেনিং এন্ড ইভালুয়েটিং ডিপ লার্নিং মডেলস রিকোয়ারিং অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্যাল ম্যাট্রিক্স সাচ অ্যাজ অ্যাকুরেসি অ্যালং উইথ মডেল এত এত এত, মানে সবগুলো এই যে দেখেন ইভালুয়েশন যে করবে ট্রেনিং আর ডিপ লার্নিং মডেল, ওইখানে হচ্ছে ওর কি লাগতেছে, ম্যাথমেটিক্সটা রিকোয়ার্ড হচ্ছে, বলে দিছে। এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কি, ওদের এই প্রজেক্ট রিকোয়ার্স আ স্ট্রং বেসিস ইন ইমেজ প্রসেসিং টেকনিক, মানে ইমেজ প্রসেসিং কোন কোন টেকনিক গুলো লাগতেছে, যে নরমালাইজেশন, ক্রপিং, ট্রপিং এইগুলা। এরপর হচ্ছে ইমেজ জেনারেটিং মেথড যেমন অগমেন্টেশন, সো এই জিনিসগুলো হচ্ছে ওর ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর নলেজে লাগতেছে। এরপরে দেখেন স্পেশালাইজড নলেজ, স্পেশালাইজড নলেজ মানে কি, একটু আমাকে আমি যেটা বলছিলাম যে ইমপ্লিমেন্টেশন এন্ড এক্সপেরিমেন্টেশন অফ ডিপ লার্নিং টেকনিক যেমন সিএনএন, ট্রান্সফর্মার বেসড আর্কিটেকচার, এই যে দেখেন আপনার একদম ডোমেইন স্পেসিফিক নলেজ লাগতেছে, এইগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে স্পেশালাইজড নলেজ। তো এই দিকে দেখেন ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন কি করতেছে, এই যে দ্য রিসার্চার নিডস টু ডিজাইন এন্ড মডিফাই ডিপ লার্নিং মডেল, মডিফাই করতে পারে, ওয়ার্ক ফ্লো, এই যে এক্সপেরিমেন্ট থেকে শুরু করে রেজাল্ট অ্যানালাইসিস পর্যন্ত, এই জন্য ওদের একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন। এরপর দেখেন ওরা কি করতেছে, ওদের প্র্যাকটিক্যাল স্কিল লাগতেছে, যে প্র্যাকটিক্যাল স্কিল গুলা কি, যে ধরেন অটোমেটেড ম্যানুয়াল সেগমেন্টেশন, এই যে এই জিনিসগুলা, ঠিক আছে, কিভাবে অটোমেটিক সেগমেন্টেশন করবে, ম্যানুয়াল সেগমেন্টেশন করবে, এই জন্য ওদের একদম প্র্যাকটিক্যাল নলেজ গুলা লাগতেছে। আমি জাস্ট এগুলো কিন্তু একদম এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু আমি একটা প্রজেক্টের এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে কিভাবে লিখতে হবে আপনাদের। তারপর K7 কম্প্রিহেনশন, এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লিনিক্যাল ডায়াগনস্টিক কোড, এই যে আপনি যে মানে আপনার ডেটা সেটের যে কোডগুলো আছে, ওই কোডগুলো আপনি ঠিকঠাক ভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন কিনা, দিস ইজ কম্প্রিহেনশন। এরপর রিসার্চ লিটারেচারটা কি, রিসার্চ লিটারেচারটা বুঝাচ্ছে হচ্ছে এই যে মনে করেন এক্সিস্টিং যেই পেপার গুলা আছে বা এক্সিস্টিং যেই নলেজ গুলা আছে, ওই নলেজ গুলা সম্পর্কে আপনার এই প্রজেক্টের, এই যে দিস প্রজেক্ট রিকোয়ার্স, কি রিকোয়ার, রিভিউইং এক্সিস্টিং লিটারেচার অন ভাস্কুলার ডাইমেনশিয়া এন্ড দ্য ইউজ অফ ট্রান্সফর্মার বেসড মডেলস ইন ইমেজিং, মানে আপনার কোন কোন নলেজ গুলা দরকার এক্সিস্টিং, এইটা হচ্ছে আপনার এই রিসার্চ লিটারেচারে থাকবে। তাই সবাই কি বুঝতে পারছি না পারি নাই? আপনারা কিভাবে লিখবেন বুঝতে পারছেন K1 থেকে K8 পর্যন্ত? জি স্যার। মানে ওদের হচ্ছে জি। সবগুলাই লাগতেছে, দেখেন ওদের হচ্ছে সবগুলাই লাগতেছে, এই জন্য সবগুলাই দিছে। আবার এইখানে একটা দেখেন, এদের আবার কয়েকটা লাগতেছে, যে K1, এই যে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, K1 লাগতেছে, K2 লাগতেছে, K3 লাগতেছে, যে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস লাগতেছে, স্পেশালাইজড নলেজ লাগতেছে, ইঞ্জিনিয়ারিং ডিজাইন লাগতেছে, রিসার্চ লিটারেচার লাগতেছে, ঠিক আছে। যে এই যে এদের আবার এই কয়েকটা লাগতেছে আর কি। এই যে দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়োলজিক্যাল এন্ড নিউরোলজিক্যাল অ্যাসপেক্টস অফ অ্যালজাইমার ডিজিজ ইজ ক্রিটিক্যাল, নলেজ অফ ব্রেন অ্যানাটমি এন্ড মেডিকেল ইমেজিং ইজ দিস প্রজেক্ট টু ফাউন্ডেশনাল প্রিন্সিপাল ইন ন্যাচারাল সায়েন্সেস, ঠিক আছে। টাইজ দ্য প্রজেক্ট আর কি টু ফাউন্ডেশন, মানে এই প্রজেক্টে ন্যাচারাল সায়েন্সেসটা কোন কোন জায়গায় লাগতেছে। এখন আপনি একটা প্রজেক্ট চুজ করবেন, আপনার প্রজেক্টে ন্যাচারাল সায়েন্সটা কোন কোন জায়গায় লাগতেছে, এই জিনিসটা হচ্ছে আপনার নিজেকেই ফাইন্ড আউট করে বাইর করা লাগবে। এই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে বলেন।
মানে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ডটা বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার প্রজেক্টের জন্য ওই এই যে P1, এই P1টা, এই ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড হচ্ছে P1, এই P1টা অ্যাচিভ করতে গেলে K1 থেকে K8 পর্যন্ত আপনাকে করা লাগবে, অ্যাচিভ করা লাগবে। এই K1 থেকে K8 মানে সবগুলাও আসতে পারে অথবা কয়েকটাও আসতে পারে, বাট কোন কোনগুলো আসবে এইটা ডিপেন্ড করবে হোয়াট টাইপ অফ প্রজেক্ট ইউ হ্যাভ, মানে আপনার কোন টাইপের প্রজেক্ট মানে আপনি পজেস করতেছেন ওই টাইপের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে এই যে এই ফর্মগুলো আসবে, কোন কোনগুলো আপনার দরকার। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে কিভাবে লিখবেন? ফাইন। এরপরে দেখেন আমার ডেপথ অফ নলেজ, এই যে আমি কেবলমাত্র P1 শেষ করলাম, এই P1 এর জন্য K1 থেকে K8, আবার P2 P3 P2 থেকে P7 এর জন্য কিন্তু এরকম কোনো K1 থেকে K8 নাই। P2 থেকে P7 হচ্ছে আপনি এই সিমিলার ওয়েতে যে এইখানে দেখেন কি লিখছে, রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়? কই গেল এটা? এই যে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায় দেখেন, আপনি যখন কোনো একটা থিসিস করবেন বা প্রজেক্ট করবেন, আপনার একটা টার্গেট থাকবে। কি টার্গেট থাকবে? আপনার অ্যাকুরেসিও ভালো আনতে হবে, আবার হচ্ছে মনে করেন খুব বেশি রিসোর্সও ইউজ করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? ধরেন আপনার অ্যাকুরেসিও ভালো থাকবে, আপনার রান টাইমও ভালো থাকতে হবে। হ্যাঁ, মানে এই এই যে এই সকল জিনিসপত্রগুলো, এগুলো হচ্ছে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট মানে কি? ধরেন আপনার যদি অ্যাকুরেসি ভালো হইতে হয়, তাইলে হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে ইয়াটাও ভালো হওয়া লাগে, বেসিক্যালি আপনার হচ্ছে রিসোর্সটাও অনেক বেশি করা লাগে, কিন্তু কনজিউম করা লাগে। তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে হচ্ছে এই কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে। আপনাদের প্রজেক্টের জন্য কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট কোনগুলা, ওইগুলাকে হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে আপনাদের। এইখানে যেমন হচ্ছে এই যে এদিকে দেখেন, এইখানে দেখেন কি লিখছে, এই যে মনে করেন আপনার প্রজেক্টে আপনি হচ্ছে ম্যানুয়াল সেগমেন্টেশন করতেছেন বা ম্যানুয়াল করতেছেন, ঠিক আছে? তো এইখানে দেখেন, এই যে ধরেন এইখানে ওদের প্রজেক্টের যেই কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট যেটা আর কি, আপনি ওই ইমেজটা মানে ওরা কাজ করতেছিল হচ্ছে এই যারা এদের এইটা হচ্ছে প্রজেক্টটা, এই প্রজেক্টে কাজ করতেছিল হচ্ছে এরা ভাস্কুলার ডিমেনশিয়া নিয়ে, বা এটা মনে করেন একটা ডিজিজ নিয়ে ওরা কাজ করতেছে। তো ওই ডিজিজের ওদের কাছে হচ্ছে ব্রেনের ইমেজ ছিল। ওই ব্রেনের ইমেজ গুলা ওরা যদি ম্যানুয়াল সেগমেন্টেশন করতে যাইতো, ঠিক আছে, ম্যানুয়াল সেগমেন্টেশন করতে গেলে ওইটার মধ্যে অনেক পরিমাণে টাইম লাগে। আবার অটোমেটেড সেগমেন্টেশন যদি করতে যায় ওরা, দেখা গেছে অটোমেটেড সেগমেন্টেশনে আমার টাইম কম লাগে, ফাস্টার হয়, কিন্তু ওইটার মধ্যে সেগমেন্টেশনটা অনেক সময় পারফেক্টলি হয় না। এই যে দেখেন দুইটার যে কি বলে, মনে করেন এই ম্যানুয়াল সেগমেন্টেশন আর অটোমেটেড সেগমেন্টেশন মানে কি, দুইটারই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, আছে না? আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। মানে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আমি আপনাকে বুঝাচ্ছি যে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টটা কি জিনিস। যে মনে করেন ম্যানুয়ালি আমি যদি সেগমেন্ট করতে যাই, আমার সেগমেন্টেশনটা পারফেক্ট হচ্ছে কিন্তু টাইম বেশি লাগতেছে। অটোমেটেড সেগমেন্টেশন আমি যদি করতে যাই, তাইলে হচ্ছে আমার কি করা লাগতেছে, আমার টাইম কম লাগতেছে কিন্তু সেগমেন্টেশনটা পারফেক্টলি হচ্ছে কিনা আমি কনফিউজ। এখন আবার ট্রান্সফরমার বেসড মডেল আপনি যদি ইউজ করেন, এখানে ওরা হচ্ছে পাওয়ারফুল, মানে দুটোটাই ঠিক মতো করবে, কিন্তু তাদের হচ্ছে লট অফ ডাটার কম্পিউটিং পাওয়ার রিকোয়ার্ড, ঠিক আছে? তো এই যে দেখেন এই জিনিসগুলো সবগুলো একটা আরেকটার সাথে কি কনফ্লিক্টিং, যে আপনি একটা করতে গেলে আরেকটা বাড়াইতে হবে, আরেকটা করতে গেলে আরেকটা কমাইতে হবে। তো এই আপনার প্রজেক্টের মধ্যে এই কনফ্লিক্টিং ইস্যুগুলোকে আইডেন্টিফাই করা, কনফ্লিক্টিং টেকনিক্যাল ইস্যুগুলোকে আইডেন্টিফাই করা। ধরেন আপনি আইওটি বেসড কোনো প্রজেক্ট করতেছেন, আইওটি বেসড প্রজেক্ট করতে গেলে আপনি মনে করেন একটা সেন্সর থেকে আপনি ডেটা নিচ্ছেন, ঠিক আছে? ওই সেন্সর থেকে আপনি যখন ডেটা নিচ্ছেন, ডেটার মধ্যে আপনি বুঝতেছেন যে কিছু নয়েজ আসতেছে বা অন্য কোনো কিছু আসতেছে। আবার আপনি মনে করেন আপনার হচ্ছে আপনি দেখছেন অনলাইনে ঘাটাঘাটি করে দেখছেন এই যদি আমি আরেকটু বড় নেই, কি বলো এটারে, যে
মনে করেন বড় পাওয়ারফুল কোনো সেন্সর নেই, তাইলে আমার ওই ডাটাটা আবার ঠিকঠাক মতো আসে। কিন্তু ওই ছোট যেই সেন্সর আপনি আগে ইউজ করছেন ওইটার প্রাইস কম, কিন্তু বড় সেন্সরটার প্রাইস বেশি। তো এই যে দিস ইজ দ্য কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস অফ ইউর প্রজেক্ট, ঠিক আছে? যে এই যে এই জিনিসগুলা মনে করেন ইয়া করা, অনেক সময় আবার আমাদের কি হইতে পারে, অনেক সময় কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, একটু মাথায় রাখবেন। এইটাকে কি বলে, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে লেবেলিং করা থাকে না আমাদের ডাটা সেট অনেক সময়, ঠিক আছে? ওই ডাটা সেট যদি ম্যানুয়ালি নিজে লেবেল করতে হয়, ঠিক আছে, যে নিজের লেভেল করতে গেলে অনেক সময় কিন্তু হচ্ছে কনফ্লিকশন অ্যারাইজ করে, যে একই টাইপের ফিচার আপনি একটাকে টার্গেটে ভ্যালু 0 দিচ্ছেন, একটাকে 1 দিচ্ছেন। এই যে এই সকল জিনিসপত্রগুলা, দিস ইজ দ্য কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস অফ ইউর প্রজেক্ট। সবাই কি বুঝতে পারছেন রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট কোনগুলা? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড। ডেপথ অফ অ্যানালাইসিস এটা হচ্ছে কি P3। P3 ডেপথ অফ অ্যানালাইসিসে কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন তো, যে আপনার প্রজেক্টে আপনি কত দূর ডেপথ অফ অ্যানালাইসিস, কোন কোন ডেপথ অফ অ্যানালাইসিস গুলা লাগবে, এই জিনিসগুলা এইখানে হাইলাইট করা। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই যে দেখেন, আমি যদি একটা এই যে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাইতে যাই, এই যে ডেপথ অফ অ্যানালাইসিস, এই যে দিস প্রজেক্ট ইনভলভ ডিফারেন্ট এমআরআই ডাটা, ডিফারেন্ট টাইপস অফ এমআরআই ডাটা। এখন আপনার কি কি বেস নলেজ লাগবে দেখেন, ট্রান্সফর্মার বেস নলেজ লাগবে, সিএনএন এর নলেজ লাগবে, তারপরে হচ্ছে কি মেডিকেল, আপনার হচ্ছে মেডিকেল বেস স্পেশালাইজড নলেজ লাগবে। এই যে এইগুলাই হচ্ছে আপনার কি, আপনার প্রজেক্টের জন্য ডেপথ অফ অ্যানালাইসিস। সবাই কি বুঝতে পারছি আমরা? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, একটু একটা সেকেন্ড একটু হোল্ড করেন, হ্যাঁ।
আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, ফাইন। তো এইবার দেখেন, আমরা ওই যে ডেপথ অফ অ্যানালাইসিস পর্যন্ত পড়াইলাম। ডেপথ ডেপথ অফ অ্যানালাইসিস বলতে মানে কি, আপনার প্রজেক্টের ওই যে যেটা বললাম যে আপনি ট্রান্সফর্মার বেস মডেল ইউজ করতেছেন, সিএনএন বেস মডেলগুলো ইউজ করতেছেন, দিস ইজ দ্য ডেপথ অফ অ্যানালাইসিস অফ ইওর প্রজেক্ট। ঠিক আছে? যে আপনি বা এই ডেপথ অফ অ্যানালাইসিস অন্য কোন জায়গায় আইওটি বেসড আপনি যদি কোনো প্রজেক্ট ইউজ করেন, আইওটি বেসড প্রজেক্টের মধ্যে আপনি মনে করেন ব্লকচেইন ইউজ করতেছেন টু প্রোভাইড সিকিউরিটি অফ ইওর সিস্টেম। তো তখনও দিস ইজ অলসো আ ডেপথ অফ অ্যানালাইসিস ফর দ্যাট কাইন্ড অফ প্রজেক্ট। তো এই যে এই সকল জিনিসপত্রগুলা, এইটা আপনার প্রজেক্টে কোন জায়গায় আপনার ডেপথ অফ অ্যানালাইসিসটা লাগতেছে আপনাকে এটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন আমাদের যেই ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, আমাদের প্রজেক্টে যেই সকল ইস্যুগুলার রেগুলার ঘটে থাকে আর কি। ঠিক আছে? যে এই যে ধরেন যে কি বলে যে যেই সকল জিনিসপত্রগুলো আপনার জন্য নতুন, ঠিক আছে? তো এইখানে হচ্ছে দিস ইজ মানে নতুন বলতে কি, মানে আপনি যখন প্রজেক্টটা করতে যাবেন, এই ক্যাপস্টোনের প্রজেক্টটা আপনি যখন করতে যাবেন আপনার অনেক কিছুই নতুন করে শিখা লাগবে। ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস মানে কি, যেই সকল জিনিসপত্রগুলো আপনার কাছে নতুন, ধরেন আপনি ট্রান্সফর্মার বেস মডেলের নাম আগে শুনেন নাই, এই প্রথম আপনি হচ্ছে এই শুনতেছেন, অথবা সিএনএন বেসড মডেলগুলোর সাথে আপনার পরিচিত নাই। হ্যাঁ, তো এই যে আপনি প্রথম শুনতেছেন, দিস ইজ দ্য ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস অফ ইওর প্রজেক্ট। সবাই কি বুঝতে পারছেন? কারো কি মানে নতুন নতুন যেই জিনিসপত্রগুলা আপনার হচ্ছে মানে শিখা লাগতেছে বা ইয়া করা লাগতেছে, দিস ইজ দ্য ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। সবাই কি বুঝতে পারছেন? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এরপরে দেখেন এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড। এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড বলতে কি বোঝায়, আপনার এই কোডটা, আপনি যে কোডটা করছেন, এই কোডটা কোন কোন জায়গায় হচ্ছে অ্যাপ্লিকেবল রিয়েল লাইফে। ধরেন আপনি আইওটি বেসড একটা সিকিউরিটি সিস্টেম বানাইছেন, সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করছেন, এই এটা কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল? এটা হইতে পারে পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেবল, অথবা আপনার বাসার কোন সিকিউরিটি সিস্টেমে হচ্ছে এটা অ্যাপ্লিকেবল। এই যে এই সকল জিনিসপত্রগুলো, ধরেন আপনি হচ্ছে মেশিন লার্নিং বেসড পটেটো লিভ ডিজিজ প্রেডিক্ট করছেন, তো এইটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে এই এগ্রিকালচারাল ডিফারেন্ট সেক্টরে হচ্ছে অ্যাপ্লিকেবল। আমি কি বুঝাইতে পারছি? মানে আপনার কোডটা রিয়েল লাইফে বা সোসাইটিতে কোন কোন জায়গায় ইম্প্যাক্ট ফেলতেছে বা ইম্প্যাক্ট ফেলবে, এই জিনিসটা হচ্ছে আপনার এই এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড P5। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই যে দেখেন এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই ইয়ালে কি লিখছে, দ্য মেথডস অফ প্রসেসিং এমআরআই ওয়েদার ম্যানুয়াল আর নট ফুললি, এইটা হচ্ছে এই যে এখানে এই যে দেখেন টু অ্যাপ্লাই ইন দ্য হেলথ কেয়ার সিস্টেম, এই এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল? হেলথ কেয়ার সিস্টেমে। এরা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ নিয়ে কাজ করছে, এটা হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে অটোমেটেড করার জন্য ওই কোডটা হচ্ছে অ্যাপ্লিকেবল, লিখে দিছে। এরপরে দেখেন এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, পরের পয়েন্টটা যেটা, মানে এইখানে হচ্ছে এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট এন্ড কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট P6। কনফ্লিক্ট ওই স্টেক হোল্ডার ইনভলভমেন্ট মানে কি, যে ডাইভার্স গ্রুপ অফ স্টেক হোল্ডার যেইগুলা থাকে আর কি। মনে করেন এই স্টেক হোল্ডার কারা কারা, ধরেন প্রথম আপনার যে কোডটা, এই কোডটা কারা কারা ইউজ করবে, ইউজার কারা কারা, এই জিনিসগুলাকে হচ্ছে আইডেন্টিফাই করা। এই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝছেন এই স্টেক হোল্ডার ইনভলভমেন্ট কারা কারা আর কি? যে মনে করেন আপনি একটা প্রজেক্ট বানাইছেন, ওই যে বললাম আইওটি বেস সিকিউরিটি সিস্টেম আপনি বানাইছেন, এইটার স্টেক হোল্ডার কারা কারা হবে? মানে স্টেক হোল্ডার প্রথমেই স্টুডেন্টরা নিজেরাই, কারণ ওরা হচ্ছে এই প্রজেক্টটা ডেভেলপ করছে। সেকেন্ড হচ্ছে কারা, মনে করেন এটা কোনো বাড়ির মালিক হইতে পারেন, পুলিশ স্টেশন, পুলিশ অফিসাররা হইতে পারে, বা পুলিশ স্টেশন হইতে পারে, বা আপনি হচ্ছে ওই যে আমি বললাম যেটা ধরেন অ্যালজাইমার ডিজিজ নিয়ে আপনি কাজ করতেছেন, এটার স্টেক হোল্ডার কারা কারা হইতে পারে, পেশেন্ট হইতে পারে, ডক্টররা হইতে পারে, হেলথ কেয়ার সিস্টেম হইতে পারে। মানে এইটার সাথে কারা কারা জড়িত, এই জিনিসটা আর কি। মনে করেন আপনার প্রজেক্টের সাথে স্টেক হোল্ডার কারা কারা রিলেটেড, এই জিনিসগুলো এখানে আইডেন্টিফাই করে লিখতে হবে। এই যে দেখেন স্টেক হোল্ডার্স ইনক্লুড পেশেন্ট, রিসার্চার্স, রেডিওলজিস্ট, ইঞ্জিনিয়ার, ডেটা সেট কিউরেটর, এই যে আপনার ওই ইয়াগুলো আর কি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে হইলো গিয়ে এই লাস্টের একটা খুব চমৎকার একটা পার্ট আছে, ইন্টারডিপেন্ডেন্স P7।
P7টা কি মেনি কম্পোনেন্ট পার্টস অর সাব প্রবলেম, মানে আপনার পুরো প্রবলেম গুলাকে ছোট 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 প্রবলেমে ডিভাইড করে ফেলা। ঠিক আছে, মানে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে ফেলা। ছোট ছোট প্রবলেম কিরকম, এই যে দেখেন ওরা ওদের পুরা ইয়াটাকে পুরা ছোট ছোট প্রবলেম, এই যে প্রথমে হচ্ছে লেবেলিং করছে, এইটা একটা ছোট প্রবলেম। তারপর কি ইমেজ সেগমেন্টেশন করছে, এগুলো হচ্ছে ছোট প্রবলেম। মডেল আর্কিটেকচার, মানে ওরা মডেল আর্কিটেকচার বিল্ড আপ করতেছে। এরপর ট্রেনিং এন্ড ইভালুয়েশন করতেছে একটা কম্পোনেন্ট, মানে ডিফারেন্ট ইয়াগুলার। এই যে দেখেন মানে পুরো পার্ট গুলাকে ছোট ছোট সাব কম্পোনেন্টে ডিভাইড করা। দিস ইজ দ্য ইন্টারডিপেন্ডেন্সি প্রবলেম। বুঝতে পারছেন, মানে আপনার পুরো প্রজেক্টটাকে ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করা। এই সবাই কি ক্লিয়ার হইছেন? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি আছেন আপনারা? দেখি তো। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন কিভাবে লিখবেন? আমি দেখেন এতক্ষণ জি পর্যন্ত স্যার। খালি কিন্তু হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা কি, পি কোনগুলা, কে কোনগুলা, এই জিনিসগুলো আমরা কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করলাম। এই যে পি, তারপরে হচ্ছে এই যে কে, এই যে মানে প্রথম P1 কে অ্যাচিভ করতে গেলে এই কতগুলা K1 এর মধ্যে অ্যাচিভ করতে হবে। এরপর P2, P3, P4, P5, P6, P7, এইগুলা হচ্ছে প্রত্যেকগুলা আলাদা আলাদা করে আমার অ্যাচিভ করা লাগবে। ঠিক আছে, ওইগুলার মধ্যে এই P2 থেকে P7 পর্যন্ত কিন্তু কোনো কে নাই, কে দিয়ে আপনার দেখানো লাগবে না। কিন্তু P1 এর মধ্যে কোনটা কোন কোন কে অ্যাচিভ করতেছে, K1, K2, K1 অ্যাচিভ করতেছে না, K2 অ্যাচিভ করতেছে না, K3 অ্যাচিভ করতেছে, করলে কিভাবে অ্যাচিভ করতেছে, এই জিনিসগুলা এইরকম আলাদা আলাদা করে দেখানো লাগবে। সবাই কি বুঝতে পারছেন? ফাইন। তো এরপরে দেখেন আমাদের হচ্ছে ওই যে মানে অ্যাড্রেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, আমাদের হচ্ছে আবার কিছু এ আছে। এ দিয়ে কি বুঝায়? অ্যাক্টিভিটি বুঝায়। অ্যাড্রেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি। এখন অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে? এই যে রেঞ্জ অফ রিসোর্সেস, প্রথমটা দেখেন রেঞ্জ অফ রিসোর্সেস। রেঞ্জ অফ রিসোর্সেস মানে কি, যে আপনার এই প্রজেক্ট বা থিসিসটা করার জন্য কোন কোন রিসোর্সেস গুলো আপনার প্রয়োজন। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই যে ধরেন রেঞ্জ অফ রিসোর্সেস, এই যে দিস প্রজেক্ট ইউটিলাইজেস ডাইভার্স রিসোর্সেস। আপনার কি কি রিসোর্স লাগবে, আপনার প্রজেক্ট করার জন্য আপনার কি কি রিসোর্স লাগবে, ওই জিনিসটা এখানে ইয়া করতে হবে। ধরেন এদের প্রজেক্ট করার জন্য কি লাগছে, এমআরআই ডাটা লাগছে, ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক লাগবে, সেগমেন্টেশন টুল লাগবে, তারপর হচ্ছে ধরেন জিপিও লাগবে, ক্লাউড প্ল্যাটফর্ম লাগবে, তারপরে হচ্ছে ইভালুয়েশন করার জন্য হচ্ছে ডিফারেন্ট ম্যাট্রিসেস লাগবে। এই যে এই সকল জিনিসপত্রগুলা, এইগুলা হচ্ছে রেঞ্জ অফ রিসোর্সেস। আমি কি বুঝাইতে পারছি? ধরেন আপনি আইওটি রিলেটেড প্রজেক্ট করতেছেন, আপনার কি লাগবে? আপনার ডিফারেন্ট সেন্সর লাগবে, আপনার কি লাগবে? নোড এমসিইউ লাগবে, আপনার কি লাগবে? মনে করেন কি বলো এটারে, আপনার ক্লাউডের সার্ভিসটা লাগবে। তো সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে রেঞ্জ অফ রিসোর্সেস সম্পর্কে? অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আপনার A1 ফার্স্টার অ্যাক্টিভিটি, যেটা বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো এরপরেরটা দেখেন লেভেল অফ ইন্টারেকশন। লেভেল অফ ইন্টারেকশন কি বুঝাচ্ছে, যে এই দিকে একটু একটা জিনিস দেখেন লেভেল অফ ইন্টারেকশনে। এই জিনিসটা আর একটু ভালোভাবে বুঝবেন। আচ্ছা, লেভেল অফ ইন্টারেকশন বলতে বুঝাচ্ছে একটু দেখেন, মনে করেন লেভেল অফ ইন্টারেকশনটা বলতে বুঝাচ্ছে আপনি কোন কাজটার পরে কোন কাজটা করবেন। ধরেন আপনি প্রথমে ডাটা কালেকশন করেন, তারপরে ডাটা প্রি প্রসেসিং করেন, তাই না? একটা একটা ইয়া আছে, তো মনে করেন ডাটা প্রি প্রসেসিং করার পর ওই ডাটাকে আপনি কি করেন, মনে করেন ওই ডাটাকে আপনি হচ্ছে মনে করেন ট্রেন টেস্ট স্প্লিট করেন বা যা করেন করেন। এখন আপনি যদি শুরুতেই বলেন, মানে আপনার লেভেল অফ ইন্টারেকশনটা যদি আপনার শুরুতেই থাকে যে আপনি ট্রেন টেস্ট স্প্লিট করছেন, হবে? হবে? হবে না। তো মানে আপনার হচ্ছে এই যে একটা সিরিয়াল ওয়াইজ মেনটেন করা, যে আপনি ইনিশিয়ালি কি করতেছেন, ডেটা কালেক্ট করতেছেন, তারপর আপনি কি করতেছেন, মডেল গুলা চালাচ্ছেন, তারপরে আপনি কি করতেছেন, হাইপার প্যারামিটার টিউনিং করতেছেন। তো এই প্রত্যেকটার মধ্যে একটা কোঅর্ডিনেশন জরুরি, কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার কোঅর্ডিনেশন।
মানে এইটার পরে এই স্টেপের পরে এই স্টেপ হবে, এই স্টেপের পরে এই স্টেপ হবে। দিস ইজ কল্ড দ্য লেভেল অফ ইন্টারাকশন। এখন আপনার প্রজেক্টের লেভেল অফ ইন্টারাকশনটা আপনাকে লিখতে হবে। এই যে দেখেন এইখানে কিভাবে লিখছে, যে খুব সুন্দর করে লিখছে যে এইখানে হচ্ছে সিগনিফিকেন্ট ইন্টারডিসিপ্লিনারি ইন্টারাকশন লাগবে। কার কার মধ্যে? যে রিসার্চার কি করবে, ডায়াগনস্টিক নলেজ লাগবে, ওই নলেজ গুলাকে দিয়ে কি করবে, মনে করেন ফিচার, প্রথমে ফিচার এক্সট্রাক্ট করলো, তারপরে কি করবে ওই ডিফারেন্ট এমআরআই সেগমেন্টেশন করবে, তারপর মডেল ডেভেলপমেন্ট করবে, তারপর ইভালুয়েশন করবে। এই যে দেখেন একটার পর একটা, একটার পর একটা, প্রত্যেকটার মধ্যে একটা ইন্টারডিসিপ্লিনারি ইন্টিগ্রেশন অর কমিউনিকেশন দরকার পড়ে। এইরকম করে আপনার প্রজেক্টের ক্ষেত্রে, আপনার নিজের প্রজেক্টের ক্ষেত্রে কিরকম লাগবে এই জিনিসটা হচ্ছে লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এরপরে দেখেন ইনোভেশন। ইনোভেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ইনোভেশনটা হচ্ছে যে আপনার প্রজেক্টে কোন ইয়াটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে নোবেল। আপনার প্রত্যেকের কাজই হচ্ছে, প্রত্যেকের কাজের মধ্যে হচ্ছে এই পার্টটা থাকতে হবে যে ইনোভেশনটা কি, যে কোন পার্টটুকু হচ্ছে আপনার নোবেল টাস্ক, যে আপনি অন্যদের থেকে এইখানে হচ্ছে আলাদা নোবেল বা ক্রিয়েটিভ কোন জিনিসটা আপনি করতেছেন। আমি কি বুঝাইতে পারছি? আপনার থিসিসে ইনোভেশনের জায়গাটা কোথায়, এইটা আপনাকে এখানে সুন্দর করে ফুটায় তুলতে হবে। 4 নম্বরে কি আছে? কনসিকুয়েন্সেস ফর সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট। এটা তো বুঝতেই পারতেছেন যে আপনি যে প্রজেক্টটা করতেছেন এইটা এনভায়রনমেন্ট বা সোসাইটিতে কি ইম্প্যাক্টটা ফেলবে, কনসিকুয়েন্সটা ফেলবে, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে A4। সবাই কি বুঝতে পারছেন? আর ফ্যামিলিয়ারিটি, এটা তো আমরা একটু আগেই দেখছিলাম, ওই যে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। তো এইটাই, এই যে এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে জাস্ট খালি বুঝানোর দরকার। সবাই কি বুঝতে পারছি আমরা? কারো কি কোনো কনফিউশন আছে? প্রথমে আমরা অ্যাড্রেস করছি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই যে P1 থেকে P7 পর্যন্ত। তারপরে আমরা অ্যাড্রেস করছি হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস A1 থেকে A5 পর্যন্ত। সবাই কি বুঝতে পারছি? এই যে A1 থেকে A5 এগুলা কিন্তু আপনাদের প্রজেক্ট প্রপোজালে লেখা লাগবে। এখন আমি আপনাদের একটা প্রজেক্ট প্রপোজাল লেখার ফরম্যাট দেখাই, সরি, এইগুলা ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াস ফরম্যাট। এই যে এগুলো আমাদের প্রিভিয়াস একটা ফরম্যাট ছিল, কিন্তু এই ফরম্যাটটা এইবার হচ্ছে আপডেট করছে আর কি। আপডেটেড ফরম্যাট হচ্ছে এই যে এইটা, আমি আপনাদের এই যে এইগুলো সবই আপলোড করে দিব। এই যে এখানে এটা, তো এইখানে এই ফরম্যাটটা দেখেন, ফরম্যাটটা দেখে কি বোঝা যাচ্ছে? এইখানে হচ্ছে আপনাদের এই যে প্রপোজাল, এটা তো দেওয়াই আছে, স্প্রিং, এই যে অনলাইন মার্কস, টাইটেল দিবেন আর কি। এইখানে আপনার প্রজেক্টের টাইটেলটা থাকবে, আপনাদের স্টুডেন্টের আইডি গুলা থাকবে, নেম থাকবে, ইনটেক সেকশন থাকবে। মনে করেন এখানে আপনার সুপারভাইজারের নাম থাকবে, এইখানে আপনার কোর্স টিচারের নাম থাকবে, এইখানে থাকবে হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্ট, যে আপনি কি প্রবলেম নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে? যে এই যে একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে, আপনার প্রবলেম স্টেটমেন্টটা আপনি হচ্ছে এই যে এখানে লিখতে হবে। এরপরে দেখেন, এরপরে আপনার এখানে থাকবে হচ্ছে অবজেক্টিভ গুলো। এইখানে থাকবে হচ্ছে আপনার অবজেক্টিভ গুলো আর কি। ঠিক আছে? কি ব্যাপার, ইয়াটা কই কই আসছে? আমরা যদি ফরম্যাটটা একটু দেখি, এই যে এইখানে আপনি আপনার প্রজেক্টের যে অবজেক্টিভ ওইগুলা লিখবেন। এরপরে আপনি হচ্ছে আপনার প্রজেক্টের ইয়াটা লিখবেন। এইখানে আর কি মেথোডোলজি এইটা দিচ্ছে, মেথোডোলজিটা মানে আপনারা আর কি আপনাদের ওই যে পুরো প্রজেক্টটা কিভাবে সাজাবেন আর কি। হ্যাঁ, যে এই যে এরকম করে ডাটা কালেকশন থেকে নিয়ে একদম ইভালুয়েশন পর্যন্ত আমি এটা দেখাবো, এই ইয়াটাও দেখাবো, যে মানে মেথোডোলজি ডায়াগ্রামটাও দেখাবো। একদম ডাটা কালেকশন থেকে নিয়ে শুরু করে ইভালুয়েশন পর্যন্ত একটা ফিগার জেনারেট করে ওইটার একটা ছোট্ট বর্ণনা, এই মেথোডোলজি বর্ণনা এখানে দিতে হবে। এরপর আপনি এক্সপেক্টেড আউটকাম, মানে আপনার প্রজেক্ট থেকে আউটকামটা কি পাবেন, আউটকামটা কি হইতে পারে, এইটা হচ্ছে এইখানে লিখতে হবে। এরপর এই যে দেখেন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই ডাব্লু গুলা বাদ দেন। এই যে দেখেন K1, K2, K3, K4, K5 আপনার ইয়ার ক্ষেত্রে হচ্ছে কোন কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, এই যে এই সকল জিনিসপত্রগুলো এখানে লিখতে হবে। আবার এই যে দেখেন এইখানে কিন্তু এই যে P1,
আচ্ছা দেখেন সবাই, এই যে এখানে দেখেন, এই যে P1, এই যে P1 এর আন্ডারে কিন্তু এই নলেজ প্রোফাইল গুলো অ্যাচিভ হবে। হ্যাঁ, এইখানে একটু ইয়া আছে, এই যে এটা কিন্তু এই P1 এর আন্ডারে হবে। P1 এর আন্ডারে আপনি কোন কোন এই নলেজ প্রোফাইল গুলো অ্যাচিভ করতেছেন, এটা আপনি ইনিশিয়ালি লিখবেন। লেখার পরে আপনি এখানে বলে দিবেন যে আপনি এখানে ওই যে K1 K2 K3 কোনটা অ্যাচিভ করছেন। এরপর P2 থেকে P7 পর্যন্ত আপনার প্রজেক্ট দিয়ে কিভাবে অ্যাচিভ হচ্ছে এটা লিখতে হবে। এরপর হচ্ছে এই যে এই অ্যাক্টিভিটিস গুলা, এরপরে হচ্ছে এই যে রেফারেন্স আপনি 1 2 3 এরকম করে দিবেন। এখন জাস্ট আমি খালি আপনাদের যেটা দেখাবো, এই সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন জি আছে? স্যার। প্রপোজালটা তো সবাই দেখছেন, আপনারা তো এরকম আরো প্রবলেম স্টেটমেন্ট লিখছেন, অবজেক্টিভ লিখছেন, এই যে মেথোডোলজি, আপনার একটা মেথোডোলজি পর্যন্ত কিরকম করে মেথোডোলজি একটা ডায়াগ্রাম হইতে পারে ওইটা আপনি আর কি দেখাবেন। ধরেন এইটা একটা ইয়া দেওয়া আছে, সাপোজ আমি যদি এখানে দেখাই, এই যে দেখেন, এইটা একটা মেথোডোলজি ডায়াগ্রাম। এই যে ডাটা সেট কালেক্ট করছে, ডেটা প্রি প্রসেসিং করছে, মডেল অ্যাপ্লাই করছে, ইভালুয়েশন করছে স্মুথ দিয়ে, এই যে প্রেডিকশন ইভালুয়েশন, এই যে দেখেন এইটা একটা মেথোডোলজি ডায়াগ্রাম। হ্যাঁ, এই মেথোডোলজি ডায়াগ্রামটা এরকম টাইপের হইতে পারে, অথবা আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে আপনি একটা মেথোডোলজি ডায়াগ্রাম ড্র করতে পারেন। এই যে আমি আরেকটা মেথোডোলজি ডায়াগ্রাম দেখাই, এইরকমই ম্যাক্সিমাম গুলা। এই যে আরেকটা আইওটিরও একটা দেখাই, দেখেন তাইলে মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আইওটি বেসড একটা প্রজেক্টের, এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে পেপার। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে প্রথমে ডেটা কালেক্ট করতেছে, এরপর ওই ডেটাটা আমার নোড এমসিইউ তে যাচ্ছে, নোড এমসিইউ থেকে ওইটা আমার ফায়ারবেজে যাচ্ছে, ডেটা সেট এক্সট্রাক্ট হচ্ছে, ডেটা প্রি প্রসেস হচ্ছে, মডেল ট্রেন হচ্ছে, এই মেশিন লার্নিং প্রেডিক্টেড রেজাল্ট, এই যে মনিটর, মানে আপনার পুরা কাজের ফ্লোটা একটা ফিগারের মাধ্যমে দেখানো। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? জি স্যার। তো এইটাই আর কি আমাদের ওভারঅল, আপাতত আজকের জন্য এতটুকুই ছিল। এখন